শুরু হলো সব খবর। যমুনা টেলিভিশনের নিয়মিত এই আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি জান্নাতুল কুলি। ক্লিক সিলিং ফ্যান, বিভিন্ন মডেলের কত ডিজাইন। ওয়াও, ক্লিক ফ্যান, প্রশান্তির হাওয়া ছড়িয়ে যাবে সবখানে। চলমান বন্যায় এখন পর্যন্ত 18 জনের মৃত্যু হয়েছে। 11 জেলায় প্রায় অর্ধ কোটির বেশি মানুষ পানিবন্দী। দুপুরে দুর্যোগ ব্যবস্থাপনা এবং ত্রাণ মন্ত্রণালয় থেকে এই তথ্য জানানো হয়। বন্যায় এখনও 9.5 লাখ পরিবার পানিবন্দী। দুর্গত এলাকাগুলোয় 3,500-এর বেশি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে, যেখানে 2,85,000-এর মতো মানুষ আশ্রয় নিয়েছেন। রাখা হয়েছে বিপুল সংখ্যক গবাদি পশু। বন্যা কবলিত জেলাগুলোয় এখন পর্যন্ত 3,52,00,000 নগদ টাকা দেওয়া হয়েছে। বিতরণ করা হয়েছে 20,150 মেট্রিক টন চাল, 15,000 প্যাকেট শুকনো খাবার। তাছাড়া শিশু খাদ্য এবং গবাদি পশুর খাদ্য বাবদ 70 লাখ টাকা দেওয়া হয়েছে। দুর্গত জেলাগুলোয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক, স্থানীয় জনসাধারণ, সব বাহিনী, ফায়ার সার্ভিস এবং অন্যান্য সংস্থা সমন্বিতভাবে কাজ করছে। শুরুতেই ফেনীর বন্যা পরিস্থিতি সম্পর্কে জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী আলামিন শিকদার। আলামিন, আপনি তো ফেনীতে আছেন, জানাবেন ফেনীর বন্যা পরিস্থিতি এখন কেমন দেখতে পাচ্ছেন? পানি আরো বেড়েছে কিনা, অথবা আটক পড়াদের উদ্ধারে কার্যক্রম কতটা চলছে সে ব্যাপারেও জানাবেন আমাদের। কলি, আতঙ্ক কাটতে যাচ্ছে এবং স্বস্তির খবর হচ্ছে আমরা যে সকল উপজেলাগুলোর কথা শুনেছি এবং আমরা সেই জায়গাগুলোতে গিয়ে দেখেছি, যেমন ফুলগাজী, তারপরে ছাগলনাইয়া, পরশুরাম, এই জায়গাগুলোতে পানি ধীরে ধীরে নামতে শুরু করেছে। এবং আমরা যে বিষয়গুলো দেখছি যে পানির উচ্চতা প্রথম আমরা গত দুদিন যে চিত্র দেখেছি সেখান থেকে কমতে শুরু করেছে। এবং আমরা যে জায়গাটিতে রয়েছি ফেনীর একদম পৌরসভার মধ্যে, এবং সেই জায়গাটিতে একটি আশ্রয়কেন্দ্র দেখতে পাচ্ছেন, টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ। এই আশ্রয়কেন্দ্রে আমরা প্রথম দিন দেখেছি যে এই জায়গা আশ্রয়কেন্দ্রের প্রথম যে নিচতলা সেটাও কিন্তু পানিতে একেবারে ডুবন্ত অবস্থায় ছিল। তবে এখন শহর থেকেও পানি নামতে শুরু করেছে। তবে এই পানিটি ফেনীর যে দক্ষিণাঞ্চলগুলো রয়েছে সেদিকে নামতে শুরু করেছে এবং সেদিকে নতুন করে প্লাবিত হচ্ছে। এবং যে সেখানে যে আটকা পড়া মানুষের কথা আপনি জানতে চেয়েছেন, আটকা পড়া মানুষের কথা যদি বলতে চাই, তারা এখন আর কেউ এমন জীবন নিয়ে শঙ্কায় কেউ নেই। সবাই আসলে আশপাশের যে উঁচু ভবনগুলো রয়েছে সেখানে তারা নিরাপদে আশ্রয় নিয়েছে। তবে তাদের সবথেকে বেশি যে জিনিসটি প্রয়োজন সেটা হচ্ছে যে একেবারে তাদের জন্য যে বিশুদ্ধ খাবার এবং পানি, মেডিসিন, এই বিষয়গুলোই কিন্তু তাদের এখন সবথেকে বেশি প্রয়োজন। এবং সেগুলো নিয়ে যেন খুব দ্রুত তাদের কাছে গিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া হয়, সেটাই কিন্তু তারা চাচ্ছে। এবং বিশেষ করে যে দূরবর্তী যে উপজেলাগুলো রয়েছে, ফুলগাজী, পরশুরাম, ছাগলনাইয়া, এইসব জায়গাগুলোর অনেক জায়গাতেই কিন্তু এখন পর্যন্ত আটকে পড়া মানুষের কাছে যে ত্রাণ, সেই ত্রাণ এখনো পৌঁছায়নি। এবং সেটা পৌঁছানোর জন্য স্বেচ্ছাসেবী যে সংগঠনগুলো রয়েছে সেগুলোর পাশাপাশি বাংলাদেশ নৌবাহিনী ও বাংলাদেশ সেনাবাহিনী কাজ করছে। ধন্যবাদ। কুমিল্লার 14 গ্রামে পানিবন্দী শত শত পরিবার। আশ্রয়কেন্দ্রে গিয়ে কোনো রকম প্রাণ বাঁচলেও সেখানে খাবার, ঔষধ আর কাপড়ের সংকট আরও তীব্র হচ্ছে। এখনও দেখানি সরকারি কোনো সাহায্যের। বেসরকারি উদ্যোগে অনেকে সেসব এলাকায় যাওয়ার চেষ্টা করলেও এখনও পৌঁছাতে পারছেন না। 14 গ্রামের বন্যার্থদের খবর জানাচ্ছেন সহকর্মী মাহফুজ মিশু। টানা 3 দিন বাড়ির বাইরে, হঠাৎ বন্যায় সহায় সম্বল সব রেখেই প্রাণ বাঁচাতে আসতে হয়েছিল আশ্রয়কেন্দ্রে। একটু পানি কমায় এর মধ্যেই নিজের বাড়ি যাওয়ার চেষ্টা। যদিও কবে ফেরা যাবে নিজ গৃহে এখনও তা বুঝতে পারছেন না বানভাসী লাখো মানুষ। আমার বাড়িতে সমান পানি হয়েছে, এখন দেখতে গেতেছি পানি কমছে নাকি কি হাল অবস্থা। আমরা তো বাড়িতে নাই, আমরা আরেক জায়গায় গেছিলাম, এখন আজকে যাইতেছি আর কি। বাড়ির কি পরিস্থিতি ওটা দেখব। আশ্রয়কেন্দ্রে মানবেতর জীবন, যান বাঁচাতে কোনো রকম খেয়ে না খেয়ে দিন কাটছে তাদের। কিন্তু বিপদে আগে থেকে নানা অসুখে ভোগা প্রবীণরা। প্রত্যেকটা লোকের অসুখ বিসুখ নানা রকম অবস্থা দেখা দিচ্ছে। খুব অসুবিধার ভিতরে আছি, আবার খাওয়া দাওয়ারও কষ্ট, খাওয়া দাওয়া যা আছে রান্না বান্নারও কষ্ট। গায়ে গোটা উঠতেছে আর চুল কেটেছে, খাইয়ে দিয়েছে। নারী ও শিশুরাও এই বন্যায় বাড়তি ঝুঁকিতে। সহায় সম্বল সব হারিয়ে একেবারে নিঃস্ব তাদের কেউ কেউ। অনিশ্চিত ভবিষ্যতের চিন্তায় সময় যেন কাটে না তাদের। ভালো নাই ভাই, স্বামীও নাই, 4টে বাচ্চা বহুত কষ্টে আছি। ধান চাল সব অনেক পাশে গরু গুনে আনছে,
মানুষের যাই আর কিচ্ছু বলতে পারে না। আন্ডা বলা পাইনি কোন যাই আন্ডা জিনিসপত্র কিচ্ছু বাঁচাইতে পারেনি, কোন ব্যাগ গেছে আন্ডালা কিচ্ছু চোরে নিলে তো 2-4টা থাকে, পানি তো মনে হয় সব হঠাৎ করে আসে পানি। বিদ্যুৎবিহীন পুরো এলাকা, ফলে যোগাযোগও বন্ধ। এরই মধ্যে শুরু হয়েছে চর্মরোগ, পেটের পীড়ার মতো নানা অসুখের প্রকোপ। সব মিলিয়ে দিশেহারা কুমিল্লার বানভাসী লাখো মানুষ। 3 দিন ধরে বিদ্যুৎ নাই এবং আমার ঘরের ভিতরে অলরেডি এখনো 4 ফুটের উপরে পানি আছে। ঘরে করলাইয়া মাটির ঘর সব বেড়াতে সব দিছে গা, কি করাম আর উপায় নাই। তারা বলছিলেন আকস্মিক এমন বন্যা কখনো দেখেননি জীবনে। এমন বিপদে সবার সহযোগিতা চান ভুক্তভোগীরা। আমাদের এখন ত্রাণ দরকার আর কি, একদম মানুষে খাইতে পারতেছে না, মানে ফাঁক শাকে করতে পারতেছে না। শুকনা খাদ্য, পানি, এমনকি ছোট ছোট বাচ্চারা অসুস্থ হচ্ছে, স্যালাইন, তারপর আপনার পাতলা পায়খানা, পোলাপাইন অবস্থা খুবই খারাপ। বেসরকারি উদ্যোগে যে ত্রাণ দেওয়া হচ্ছে তাও গহীন এলাকায় পৌঁছায়নি বলে অভিযোগ এসব মানুষের। বন্যার পানি হয়তো খানিকটা কমতে শুরু করেছে, কিন্তু ক্ষতগুলো ক্রমশ স্পষ্ট হচ্ছে। এবারের বন্যায় এই অঞ্চলে ঠিক কী পরিমাণ সম্পদ, কী পরিমাণ ফসল, কী পরিমাণ মাছ, গবাদি পশু এবং মানুষের শারীরিক মানসিক ক্ষতি হলো তা নিরূপণ করা সত্যিই জরুরি। সেই সাথে তার পাশাপাশি যারা ক্ষতিগ্রস্ত, অগ্রাধিকার ভিত্তিতে তাদের তালিকা করে তাদের পাশে এখনই দাঁড়ানোর তাগিদ দিচ্ছেন ভুক্তভোগী এসব মানুষ। মাহফুজ মিশু, যমুনা নিউজ, 14 গ্রাম, কুমিল্লা। দর্শক, এবারে কুমিল্লার 14 গ্রাম থেকে আমাদের সহকর্মী মাহফুজ মিশু আমাদের সঙ্গে যুক্ত হবেন, জানাবেন সেখানকার সবশেষ পরিস্থিতি। মিশু, আপনার করা প্রতিবেদনে দেখছিলাম বন্যার কারণে অনেক জায়গাতেই বিদ্যুৎ নেই। নিশ্চয়ই এই বিষয়টা আরও দুর্ভোগ বাড়িয়েছে সেখানকার মানুষের। এই যে কঠিন যে পরিস্থিতি তৈরি হয়েছে, এটা মোকাবেলার উদ্যোগ নেওয়া হচ্ছে কিনা কোনো? বিদ্যুৎহীনতার যে গল্পটি সেটি আসলে গত 4 দিনের গল্প, এবং একটু আগে দেখলাম যে অন্তর্বর্তীকালীন সরকারের যিনি বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফাউজুল কবির খান, তিনি একটি ব্যাখ্যা দিয়েছেন মূলত পানিতে যেন দুর্ঘটনা না ঘটে সেজন্য বিদ্যুৎ সংযোগটি বন্ধ করা হয়েছে। আমরা এখন একটি প্রত্যন্ত গ্রামে আছি এবং যদি দেখেন যে এখানে বাংলাদেশ সেনাবাহিনীর 2টো স্পিড বোটে করে কেন্দ্রীয় পুলিশ অর্থাৎ রাজারবাগ পুলিশ লাইন থেকে একটি প্রতিনিধি দল এসছে, তারপর কুমিল্লার বার্ড এবং সহায়তা নিয়েছিলাম। সেটার জন্য মানুষের কি উপচে পড়া ভিড়। কারণটা হচ্ছে যে এই এলাকায় বা এরকম দুর্গম এলাকায় আসলে শিক্ষার্থীদের পক্ষে বা সাধারণ মানুষের পক্ষে ত্রাণ পৌঁছে দেওয়া একটু কঠিন। সেই কাজটি কিন্তু গত 3-4 দিন হয়নি। এরই মধ্যে কিন্তু শিক্ষার্থী আন্দোলনের যারা সমন্বয়ক তারা কুমিল্লা এসেছেন, তারা স্থানীয় প্রশাসনের সঙ্গে বৈঠক করেছেন এবং করে একটা সিদ্ধান্ত হয়েছে যে কোন কোন এলাকাগুলোতে এই কাজগুলো করা উচিত এবং সেই কাজগুলো হয়তো কালকে থেকে শুরু হবে এবং সেটা একটি ম্যাপিংও করা হচ্ছে। আমরা বারবারই যেটা বলছিলাম যে এই যে ধরেন প্রায় সন্ধ্যা লাগোয়া এই পুরো এলাকায় এখনো বিদ্যুৎ বিচ্ছিন্ন, ফলে এখানে আমরা দেখলাম যে ছোট ছোট মোমবাতি, হয়তো সেটি খুব বড় কাজে দিবে না কিন্তু সেটিও একটি ন্যূনতম ব্যাকআপ হিসেবে হয়তো কাজ করছে, সেই কাজটি করা হচ্ছে। ফলে আমরা ত্রাণ বিতরণের ক্ষেত্রে যেটা দেখছি যে এখানেও কিন্তু স্থানীয় সমন্বয়ক যারা আছে, বিশেষ করে ঢাকা বা কুমিল্লার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া তাদের হাতেই সেনাবাহিনী এবং পুলিশের কর্মকর্তারা সংখ্যা গুণে, মাথা গুণে ত্রাণের বিষয়াদি বা যতটুকু দেওয়া হচ্ছে সেটুকু হস্তান্তর করছেন। তারা তাদের উদ্যোগে সেটি বিলি করবেন। এছাড়া এই বিশৃঙ্খলা রোধের আসলে আপাতত কোনো উপায় নেই। আমরা স্টুডিওতে ফিরছি কলির কাছে। কলি, মিশু, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। কয়েকদিনেও সরকারি ত্রাণের দেখা পায়নি নোয়াখালীর প্রত্যন্ত এলাকার মানুষ। বেসরকারি ত্রাণও সামান্য। কোমর পানিতে বন্দি এখনো কয়েকশো পরিবার। ভিড় বাড়ছে আশ্রয় কেন্দ্রগুলোতে। টানা বৃষ্টি না হওয়ায় নামতে শুরু করেছে বানের পানি। তবে নতুন করে পানি বেড়েছে ফেনী সংলগ্ন সেনবাগ উপজেলায়। নোয়াখালীর বন্যা পরিস্থিতির খবর জানাচ্ছেন সহকর্মী রিয়াজ রায়হান, ছবি তুলেছেন নাহিদ হোসেন। পানির স্রোত পূর্ব থেকে পশ্চিমে। ফেনীর পানি নামছে নোয়াখালী হয়ে মেঘনায়। তাই শুক্রবার রাত থেকে আবার পানি বেড়েছে সেনবাগ উপজেলায়। শুক্রবার দিনেও যে রাস্তায় স্বাভাবিক যোগাযোগের সুযোগ ছিল, শনিবার সকাল থেকে সেখানে হাঁটু পানি। দলে দলে নিরাপদ আশ্রয়ে ছুটছে মানুষ। ছোট ছোট যানবাহন চলাচল বন্ধ প্রায়। ট্রাক আর ট্রাক্টরে এখনো ভরসা সেনবাগের মানুষের। আমাদের গত 5 দিন থেকে বৃষ্টি নাই, কিন্তু এরপরও গত 24 ঘন্টা পানি বেড়েছে 1 ফিট। আমাদের সরকার থেকে যদি কিছু অনুদান পাই, আমরা আমাদের এলাকার মানুষগুলা মোটামুটিভাবে একটু থাকবে।
পানিতে তলিয়ে আছে বেগমগঞ্জের দক্ষিণ পূর্বাঞ্চল, বিশেষ করে রসুলপুর, কাদিরপুর, শরীফপুর সহ বেশ কয়েকটি ইউনিয়নের কয়েকশো পরিবার এখনো পানিবন্দী। কোমর থেকে গলা অবধি পানিতে বন্দী কোনো কোনো পরিবার। যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ায় তারা যেতে পারেননি অন্যত্র। কাঁচা পাকা সমস্ত বাড়ির পানির নিচে আছে। আপনারা যদি যান, নৌকা নিয়ে যান, দেখবেন সমস্ত মানবতার জীবন যাপন করতেছে মানুষ। পানি বহুত, পানি মানে আমাদের রাস্তার মধ্যে পানি এতটুকু পানি, কিন্তু আমি গামছা দিয়ে আসি। তারপরে আমার ঘরের ভিতরে 1 ইঞ্চি বাকি আছে, পানি উঠবে। প্রত্যন্ত দুর্গত এলাকার মানুষের ক্ষোভ বাড়ছে ত্রাণ নিয়ে। বলছেন পানিতে কোনো মতে টিকে থাকা গেলেও ফুরিয়ে গেছে শুকনো খাবার। এখন পর্যন্ত সরকারি ত্রাণের দেখা মেলেনি ওইসব এলাকায়। খাওয়া দাওয়া আমাদের কালকে দুপুরে একবেলা দিচ্ছে, আর এই পর্যন্ত কেউ কিছু দেয় না। খাওয়ার পানির কোনো সুবিধা আমরা পাচ্ছি না। খাওয়ার পানি আনতে অনেক দূর থেকে যায়, এখানে পানিগুলো সবকিছু ময়লা। নিরাশার মধ্যেও কিছুটা আশার আলো দেখাচ্ছেন স্থানীয় তরুণ স্বেচ্ছাসেবী সংগঠনগুলো। পরিমাণ যাই হোক, চেষ্টা করছেন বানভাসী মানুষগুলোকে খাবারের যোগান দিতে। এখন আমরা একটা টলি ভাড়া নিছি। এখন ভিতরের দিকে যতটুকু সম্ভব আমরা ত্রাণ দেওয়ার ব্যবস্থা করতেছি। যারা মধ্যবিত্ত তারা কিন্তু আশ্রয়স্থলে যেতে পারছে না এবং তারা কাউ থেকে ত্রাণ নিতে পারছে না লজ্জায়। এখন আমরা বাড়িতে গিয়ে এগুলো দিব। দুর্গত এলাকায় বাড়ছে পানিবাহিত রোগ। আশ্রয় কেন্দ্রগুলোতে মানুষ নিরাপদ আছে ঠিকই, কিন্তু সেখানেও নেই ত্রাণ ও ওষুধ। না, আমাদের কাছে এখনো সাপ্লাই নেই, সাপ্লাই নেই। আমরা কেবলমাত্র এখন পর্যন্ত পানিবাহিত রোগ বা ডায়রিয়া বেশি, এই জন্য ওআরএসটাই দিতে পারি, আর মেট্রোনিডাজল দিব এই আর কি। আমাদের এখানে কোনো বাইরের থেকে কোনো সংস্থার লোক আসে নাই এবং কি প্রশাসনিকভাবে কেউ আসে নাই। ফেনী, কুমিল্লা, নোয়াখালীর পানি নামছে কোম্পানিগঞ্জের মুছাপুর ক্লোজার দিয়ে। গেল দুদিনে দ্রুত গতিতে পানি নামছে বলে জানান পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী। জোয়ারের উচ্চতা কম থাকায় বর্তমানে বেশ পানি নির্গত হচ্ছে এবং আগামী কয়েকদিনে জোয়ারের উচ্চতা আরও কমে যাবে এবং আমরা আশাবাদী আমরা ড্রেন আউটের যে কার্যকরী সময়টা আরও বেশি করে পাবো। শুধু উপজেলা সদর কেন্দ্রিক নয়, প্রত্যন্ত অঞ্চলেও দ্রুতই ত্রাণ ও ওষুধ সরবরাহ জরুরি বলে জানান বানভাসীরা। নোয়াখালীর বেশ কয়েকটি উপজেলার প্রত্যন্ত যে অঞ্চলগুলো রয়েছে সেগুলোর অবস্থা অনেকটা একই রকম। অর্থাৎ কোনটি খাল, কোনটি বিল আর কোনটি মূল সড়ক সেটি বোঝার কোনো জয়ই নেই। তবে গেল দুদিনে যেভাবে পানি কমেছে সেটা যদি আগামী 2-3 দিন অব্যাহত থাকে তাহলে চলাচলের উপযোগী হতে পারে এই অঞ্চল। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, বেগমগঞ্জ, নোয়াখালী। এখনো বন্যার ভয়াল রূপের শিকার কয়েক জেলার মানুষ। পানিবন্দী লাখ লাখ বানভাসী, চারিদিকে বিশুদ্ধ পানি আর শুকনো খাবারের হাহাকার। জলবন্দী মানুষের দুর্ভোগ সীমাহীন। যেসব এলাকা থেকে পানি নামছে সেখানে বেরিয়ে আসছে ক্ষতচিহ্ন। লক্ষ্মীপুরে কমেনি বানভাসীদের দুর্ভোগ। বাসাবাড়ি থেকে নামেনি পানি। এখনো জলবন্দী 7 লাখ মানুষ। আশ্রয়কেন্দ্রে ঠাঁই নিয়েছেন 20,000-এর মতো। বিশুদ্ধ পানি ও খাবারের জন্য হাহাকার। এখন পানি উঠি, আমরা যে অবস্থার মধ্যে আছি, আমরাও খাইতে পারি না, যেভাবে পাচ্ছি ফাঁকা করে খাইতে পারি না। ইয়ার দিয়ে ডালা নালা হয়ে গেছে, পানি উঠে গেছে, চকি টকি এগুলোর মধ্যে মানুষ আছে, বুঝলেন না? সব ভাঙি গেছে, ওই সাইডে ভাঙি গেছে, ঘরে গিয়ে রেখেছি। ফেনীর বেশিরভাগ এলাকাতেই বিদ্যুৎ বিচ্ছিন্ন, বিঘ্নিত মোবাইল ও ইন্টারনেট সেবাও। তাই স্বজনদের কোনো খোঁজই নিতে পারছেন না অনেকে। পানিবন্দী মানুষের সীমাহীন দুর্ভোগ। বন্যার উন্নতি হয়েছে মৌলভীবাজার, হবিগঞ্জে। ধীরে ধীরে নামতে শুরু করেছে পানি। আশ্রয়কেন্দ্র থেকে নিজ বাড়িতে ফিরছেন অনেকেই। তবে এখনও তলিয়ে নিম্নাঞ্চলের বাসাবাড়ি, রাস্তাঘাট। পানি নামতে শুরু করেছে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থেকেও। বেরিয়ে আসছে ক্ষতচিহ্ন। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ। এবারে লক্ষ্মীপুরের বন্যা পরিস্থিতি সম্পর্কে আরও কিছু তথ্য জানবো। আমাদের সহকর্মী আনিস কবির আছেন সেখানে। আনিস, জেলায় এখন পর্যন্ত কয়টি এলাকা বন্যা কবলিত জানাবেন? একই সাথে সার্বিক পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন সেখানে? লক্ষ্মীপুর 5টি উপজেলায় কিন্তু আসলে বন্যা কবলিত আজকে কয়েকদিন যাবতে। কিন্তু সেই ক্ষেত্রে আমরা যতটুকু দেখেছি, আজকে নোয়াখালী থেকে কিন্তু পানির চাপ দেওয়ার কারণে আমি আপনাকে একটু দেখানোর চেষ্টা করি যে যেভাবে একটি লক্ষ্মীপুরের দিগুলি, কুশাখালী এবং বসুরহাট এবং মাঝদি বাইপাস সড়ক, এই সড়ক দিয়ে কিন্তু রাস্তা পার করে কিন্তু পানি কিন্তু গড়িয়ে যাচ্ছে, যার কারণে কিন্তু মানুষ এখান থেকে কিন্তু এক ধরনের হাঁটা চলা কিন্তু এবং যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার অবস্থা
ব্যবস্থা রয়েছে, কারণ এখানে প্রতি জায়গায় বিভিন্ন স্থান দিয়ে হু করে পানি ঢুকছে, বিভিন্ন সদর উপজেলা বিভিন্ন স্থানে। আমি এখন আছি কুশাখালী ইউনিয়নের দিঘুলি সড়কে, যেটি আপনাকে দেখানোর চেষ্টা করি যে বিভিন্ন বাড়িতে কীভাবে যে পানি ঢুকছে, যে পানিগুলো ঢুকার কারণে কিন্তু মানুষের জনগণে খুব আতঙ্কিত রয়েছেন, যার কারণে মানুষ কিন্তু খুবই আতঙ্কিত রয়েছেন যে প্রতিনিয়তই পানি যেভাবে ঢুকতেছে নোয়াখালী থেকে এসে, এবং এই পানিগুলোর কারণে কিন্তু আসলে মানুষ কিন্তু এক ধরনের জনবিচ্ছিন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এদিকে যে খাদ্য সহায়তা যেটি বলছেন যে বিচ্ছিন্নভাবে জেলা প্রশাসক বা অন্যান্য কাছ থেকে যে খাদ্য সহায়তা পাওয়া যাচ্ছে সেটি কিন্তু আসলে কিন্তু অপ্রতুল। এদিকে অপ্রতুল কিন্তু জেলা প্রশাসক বলছেন যে খাদ্য সহায়তার জন্য তারা বিভিন্ন ইউনো এবং যারা এই যে ইউপি সদস্য যারা রয়েছেন তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে যেন দ্রুত ত্রাণগুলো যেন সাধারণ মানুষের যে বন্যার্ত যারা রয়েছেন তাদের মাঝে পৌঁছে দেওয়ার জন্য সেই তিনি বলে দিয়েছেন। ধন্যবাদ আপনাকে আনিস। দেশের বন্যা পরিস্থিতি মোকাবেলায় কাজ করতে সবার সমন্বিত উদ্যোগ জরুরি বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিকেলে বেসরকারি উন্নয়ন সংস্থা নেতৃবৃন্দদের সঙ্গে বৈঠক শেষে এসব কথা জানান তিনি। বিকেল ৩টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে এনজিও সেক্টরের সাথে বন্যা পরিস্থিতি মোকাবেলায় করণীয় নিয়ে আলোচনা হয়। পরিস্থিতি মোকাবেলায় সরকার এবং এনজিও একসাথে কাজ করছে। ত্রাণ কার্যক্রম পরিচালনার জন্য জোন হিসেবে ভাগ করে কাজ করার পরামর্শ দেওয়া হয়। বিদ্যুৎ এবং ইন্টারনেট সংযোগ দ্রুত পুনঃস্থাপনে সরকার গুরুত্ব দিচ্ছে বলে বৈঠকে জানান প্রধান উপদেষ্টা। বলেন, পানি নামতে শুরু করছে, এখনই সমন্বিতভাবে স্বাস্থ্য এবং খাদ্য ঝুঁকি নিয়ে কাজ করতে হবে। সমন্বয় করে প্রয়োজন অনুযায়ী ত্রাণ পাঠানোর উপর গুরুত্ব দেওয়া হয়। তরুণদের যে উদ্যোগ, তরুণদের যে প্রেরণা, তার সাথে জন্য সারা বাংলাদেশের সবাই যেন একত্রিত হয়ে এই বন্যাতে ঝাঁপিয়ে পড়ে। বন্যাকে আমাদের সবাই ট্যাকেল করতে হবে। দেশে এমন বন্যা আগে দেখা যায়নি। পাহাড়ি ঢল সহ বিভিন্ন কারণে যে বন্যা হয়েছে তা ভয়াবহ বলে মন্তব্য করছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা AF হাসান আরিফ। দুপুরে কুমিল্লার 14 গ্রাম পাইলট উচ্চ বিদ্যালয় আশ্রয় কেন্দ্রে ত্রাণ বিতরণ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। ত্রাণের কোনো অভাব নেই উল্লেখ করে উপদেষ্টা বলেন, সমস্যা মোকাবেলায় ছাত্র জনতা এগিয়ে এসেছে। দুর্যোগ পরবর্তী সময়ের জন্য সবাইকে প্রস্তুত থাকতে হবে। এর আগে উপজেলায় বন্যা দুর্গত বিভিন্ন এলাকা পরিদর্শন করেন তিনি। সরকারি ত্রাণ বিতরণ সহ বিভিন্ন বিষয়ে খোঁজ খবর নেন। নৌকার বদলে ওই যে রাবার বোট এগুলো দেওয়া যায় কিনা, তো এই আনতে যে একটু সময় লাগছে, কিন্তু আদারওয়াইজ অন্য দিক দিয়ে ত্রাণের সামগ্রীর অভাব নেই এবং জনবলের অভাব নেই। তার প্রধান কারণই হচ্ছে যে ছাত্রদের এখানে সহযোগিতা। 25,000 বন্যার্ত পরিবারের খাদ্য আর ওষুধ সংগ্রহ করে ফেনী, নোয়াখালী ও কুমিল্লায় গেছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কয়েকটি দল। সকালে 5টি ট্রাকে রওনা দেয় বেসরকারি 4টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। রাজধানীর 300 ফিট রোডের একটি কনভেনশন সেন্টারে চলছে ত্রাণ সংগ্রহের কার্যক্রম। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়, AIUB এবং গ্রিন ইউনিভার্সিটির শিক্ষার্থী সহ সাধারণ মানুষ কাজ করছেন ত্রাণ সংগ্রহে। সকাল থেকে শুকনো খাবার জড়ো করা হচ্ছে, আর সাথে নেওয়া হচ্ছে শিশু খাদ্য, কাপড়, স্যানিটারি ন্যাপকিন। মেডিসিন থেকে শুরু করে যত স্যানিটারি ন্যাপকিনস অ্যান্ড বেবি ফুডটাও আমরা অ্যারেঞ্জ করার চেষ্টা করেছি, কারণ ওইখানে অনেক বাচ্চারা থাকে যাদের হচ্ছে এখন খাবারের অনেক অসুবিধা দেখা দিচ্ছে। 25,000 পরিবারের জন্য খাদ্য আমরা একটা অবস্থান আমরা নিয়েছি। আমরা খাদ্যগুলো আমরা সব সংগ্রহ করেছি। সাধারণ শিক্ষার্থী থেকে শুরু করে আমাদের এখানে স্বেচ্ছাসেবক অনেকেই কাজ করেছে এবং আমরা সেই আমাদের নির্দিষ্ট অভিষ্ট লক্ষ্যের উদ্দেশ্যে আমরা যাত্রা করছি। ভয়াবহ বন্যায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কে অচল অবস্থা দেখা দিয়েছে। আটকে রয়েছে অগণিত গাড়ি, অনেকটা পথ জুড়ে ছড়িয়েছে যানজট। গেল সপ্তাহে থেকেই ভারী বৃষ্টিপাতে দেখা দেয় বন্যা পরিস্থিতি। মরার উপর খাড়ার ঘা হিসেবে ডম্বুর বাঁধ খুলে দেয় ভারত। তাতে নদ নদীগুলোর পানি উচ্চতা বেড়েছে অস্বাভাবিক হারে। ডুবে গেছে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্ট। তাতে আটকা পড়েছে বন্যা দুর্গতদের জন্য নিয়ে যাওয়া ত্রাণবাহী ট্রাক, লরি, ছোটখাটো যানবাহন। দেখা দিয়েছে দীর্ঘ জটলা। ভোগান্তিতে পড়েছেন আরোহীরাও। ঘন্টার পর ঘন্টা অপেক্ষার পরও হচ্ছে না সংকটের সুরাহা। এদিকে চট্টগ্রামের সাথে স্বাভাবিক না হলেও সিলেটের সাথে সীমিত পরিসরে শুরু হয়েছে ঢাকার রেল যোগাযোগ। আমরা আজকে 2 দিন ধরে এখানে আটকে রয়েছি। আমাদের কোনো খানা পানি নাই
এখানে আমরা যা খাবার পাচ্ছি সব শুকনা খাবার। সামনে নাকি লালপল ব্রিজ ভেঙে গেছে, এই জন্য যাইতে পারতেছে না। এখানে কোনো দোকানপাট নাই, খাওয়া দাওয়ার কোনো ব্যবস্থা নাই। আমাদের এই গাড়িটা এখন এই জামে থেকে মানে কখন ছাড়বে, আমাদের এখানে কোনো নিরাপত্তা বা আমাদের মানে খাওয়া দাওয়া কোনো রেস্কিউ নাই। পূর্বাঞ্চলের সবগুলো পয়েন্টে নদীর পানি কিছুটা কমেছে। 24 ঘন্টায় বন্যা পরিস্থিতির উন্নতি হবে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস এবং সতর্কীকরণ কেন্দ্র। আর ঝড় সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে দেশের উত্তর এবং মধ্যাঞ্চলে বন্যার আশঙ্কা নেই। 24 ঘন্টায় বৃষ্টিপাত না হওয়ায় ধীর গতিতে বন্যা পরিস্থিতির উন্নতি হতে শুরু করেছে। বন্যা কবলিত এলাকায় নদ নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে পূর্বাঞ্চলের সবগুলো পয়েন্টে নদীর পানি কমছে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বলছে বৃষ্টি কমে আসায় উন্নতি হতে পারে সার্বিক বন্যা পরিস্থিতির। বর্তমানে দেশের পূর্বাঞ্চলীয় 6টি প্রধান নদীর 9টি পয়েন্টে পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে সবগুলো পয়েন্টে পানি গত 24 ঘন্টায় হ্রাস পেয়েছে। বন্যা পরিস্থিতির একটা উন্নতি ধারা আছে, অব্যাহত আছে এবং আগামী 24 ঘন্টায়ও আবহাওয়ার পূর্বাভাস ইঙ্গিত দিচ্ছে যে দেশের উজানে ভারী বৃষ্টিপাতের প্রবণতা কম থাকতে পারে। এদিকে ঝড় সতর্কীকরণ কেন্দ্র জানায় আগামী 10 দিনে কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত হতে পারে, তবে ভয়াবহ আকারের অতিবৃষ্টির শঙ্কা নেই। ভারী বৃষ্টিপাত একদমই যে হবে না, তবে যে আপনার যে ইভেন্টটা হয়ে গেল ওই ধরনের পরিস্থিতি অন্তত আপাতত আগামী 10 দিনের মধ্যে আমরা দেখছি না। অতিবৃষ্টি হবে কোথাও কোথাও, কিন্তু আপনার এই যে বিস্তীর্ণ এলাকার জুড়ে এটা হবে না। 16 আগস্ট সারা দেশে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস ছিল, তবে বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ দীর্ঘস্থায়ী হওয়া ও ত্রিপুরা থেকে পাহাড়ি ঢল নেমে আসায় বন্যা পরিস্থিতির এত দ্রুত অবনতি হয়েছে বলে জানায় আবহাওয়া অফিস। সৌরভী সায়দা, যমুনা নিউজ, ঢাকা। একদম ফ্রেশ বিশ্বমানের প্রযুক্তির সকল সুবিধা নিয়ে ভালো থাকুন আপনিও। কঙ্কা। আলোচিত সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিককে কারাগারে পাঠালেন সিলেট আদালত। 54 ধারায় গ্রেফতার দেখানো হয় তাকে। এর আগে শুক্রবার রাতে কানাইঘাট সীমান্ত থেকে মানিককে গ্রেফতার করে বিজিবি। দুপুর থেকে অপেক্ষা, গড়ালো বিকেল। এরপর আদালতে হাজির করা হয় আলোচিত সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিককে। এরপর দাঁড়ালেন কাঠগড়ায়। আপিল বিভাগের সাবেক বিচারপতি ছিলেন মানিক। আওয়ামী লীগ সরকারের সময় দেখিয়েছেন দাম্ভিকতা, বিভিন্ন সময় আপত্তিকর মন্তব্য করেও জন্ম দিয়েছেন আলোচনার। তার বিরুদ্ধে ঢাকা ও নোয়াখালীতে 2টি মামলা রয়েছে। 54 ধারায় দেখানো হয় গ্রেফতার। বিজ্ঞ আদালত তার সাবেক বিচারপতি হিসাবে যেটুকু আইনানুগভাবে প্রাপ্য সেই সব সুযোগ সুবিধা প্রদানের জন্য জেল কোর্টের বিধান অনুযায়ী সেই সব সুযোগ সুবিধা দেওয়ার জন্য বিজ্ঞ আদালত আদেশ দিয়েছেন। হ্যাঁ, তিনি বিজ্ঞ আদালতে বলেছেন তিনি শারীরিকভাবে অসুস্থ। 21 আগস্ট কানাইঘাটের 8 গ্রামে অবস্থান নেন মানিক। পরিকল্পনা করেন ভারতে পালিয়ে যাওয়ার। সহযোগিতা নেন দালালদের। গেল বৃহস্পতিবার সীমান্তের একটি জঙ্গলে আশ্রয় নেন তিনি। পরদিন ভারতে পাঠানোর কথা ছিল মানিককে। স্থানীয়রা কলাপাতায় একজনকে শুয়ে থাকতে দেখেন। জিজ্ঞাসাবাদে তারা জানতে পারেন পরিচয়। খবর পেয়ে বিজিবির টহল দল আটক করে আলোচিত সাবেক এই বিচারপতিকে। রাতভর বিজিবির তত্ত্বাবধানেই ছিলেন তিনি। সম্প্রতি একটি টকশোতে নারী উপস্থাপকের সঙ্গে আক্রমণাত্মক আচরণ করে সমালোচনার মুখে পড়েন শামসুদ্দিন চৌধুরী মানিক। নাবিল হোসেন, যমুনা নিউজ, সিলেট। দ্রুত জাতীয় নির্বাচনের রোডম্যাপ প্রকাশের দাবি জানিয়েছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভায় মির্জা ফখরুল বলেন, জনগণের ইচ্ছা পূরণ না হলে ব্যাহত হবে আন্দোলনের উদ্দেশ্য। অন্তর্বর্তী সরকারকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়ে বিএনপি মহাসচিব বলেন, দেশের মালিক জনগণ, তাই জনগণকে নিয়েই করতে হবে রাষ্ট্র সংস্কারের কাজ। জাতীয় প্রেস ক্লাবে ভাষানী অনুসারী পরিষদের আলোচনা সভা। প্রধান অতিথির বক্তব্যে সমসাময়িক রাজনীতির নানা ইস্যুতে কথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছাত্র জনতার বিপ্লব, বিপ্লব পরবর্তী পরিস্থিতি আর অন্তর্বর্তী সরকারের কাছে বিএনপির প্রত্যাশার কথাও জানান তিনি। এই ইন্টারিম গভর্নমেন্ট তারা অবশ্যই যৌক্তিক সময়ের মধ্যে তারা একটা নির্বাচনের ব্যবস্থা করবেন। আমরা দেখতে চাই যে প্রধান উপদেষ্টা তিনি অতি দ্রুত জনগণের সামনে তিনি কি করতে চান তা উপস্থাপন করবেন, একটা রোড ম্যাপ দিবেন
যে কিভাবে তিনি অতি দ্রুত একটা নির্বাচনের ব্যবস্থা করবেন। বক্তারা বলেন, এখনই মানবিক ও কল্যাণ রাষ্ট্র গঠন করতে হবে, তবে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে আলোচনা করে নিতে হবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে। এখন পর্যন্ত ওই সেক্রেটারিয়েটে যে সমস্ত সেক্রেটারিরা এই সরকারকে এতদিন ধরে চালিয়েছে, তাদের সমস্ত কুবুদ্ধিগুলো দিয়েছে, তারা এখনো ওই সরকারের সচিবের দায়িত্বগুলো পালন করছে। আমরা দেখতে চাই না। যারা এখন বসে আছেন তারা সবাই আন্দোলন করেছেন, তারা কেউ জেল খেটেছেন, কতদিন কি করেছেন এই প্রশ্ন তুলছি না। তারপরেও তারা যখন আছেন তখন তাদেরকে বলছি, যাই করেন ভুল করবার অবকাশ নেই। এই সরকার চিরস্থায়ী হতে পারে না, তাদেরকে আজ হোক কাল হোক নির্বাচন দিয়ে চলে যেতে হবে। এর আগে দলের নতুন ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম মনিকে নিয়ে বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ। দোয়া ও মোনাজাত শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। প্রফেসর ইউনূস বাংলাদেশের গৌরব, বিশ্বের কৃতি সন্তান, সারা বিশ্ব তাদেরকে চেনে। সুতরাং আমরা তার উপরে আস্থা আছে। আমরা আশা করি অতি অল্প সময়ের মধ্যেই তিনি দেশের নির্বাচনে পরিবেশ ফিরিয়ে আনবেন। আমরা তাকে সময় দিতে প্রস্তুত এবং সব ধরনের সহযোগিতা এই সরকারের প্রতি আমাদের থাকবে। কারো উপর প্রতিশোধ না নিয়ে অপরাধীদের আইনের হাতে তুলে দেওয়ার আহ্বান জানান বিএনপির এই নেতা। শরীফুল ইসলাম খান, যমুনা নিউজ, ঢাকা। ছাত্র জনতার অভ্যুত্থানকে রাষ্ট্র সংস্কারের কাজে লাগাতে হবে, এই আহ্বান জানালেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত। তাছাড়া 5 আগস্টের পর সেনা হেফাজতে থাকা 626 জনের তালিকা দিতে সেনাবাহিনীকে আহ্বান জানিয়েছে সুজন। সকালে মানিক মিয়া এভিনিউয়ে রাষ্ট্র সংস্কারের মধ্য দিয়ে একটি গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক এবং মানবিক রাষ্ট্র বিনির্মাণের দাবিতে মানববন্ধন করে তারা। এ সময় সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন, সে তালিকায় অনেকেই অপরাধী আছে, তাদের ছেড়ে দেওয়ার যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। মানববন্ধন থেকে রানা দাশগুপ্ত বলেন, ছাত্র জনতাকে যে বাংলাদেশ তৈরি করে দিয়েছে তা অবহেলা করা যাবে না। গণহত্যা এবং নির্যাতনকারীদের বিচারের দাবিও তোলেন তিনি। এই সময় মানববন্ধনে বক্তারা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে 27 দফা দাবি তুলে ধরেন, যার অন্যতম হত্যা, সহিংসতার সাথে জড়িতদের বিচার, আহতদের চিকিৎসা সহ পুনর্বাসন, সাম্প্রদায়িক রাজনীতি নিষিদ্ধ করা। যারা আহত হয়েছেন আমি তাদের সুচিকিৎসার ব্যবস্থা করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আবেদন জানাই। যারা এদেশে একটা অরাজক পরিস্থিতি সৃষ্টি করেছে এবং যেই রাষ্ট্রের অনেকগুলো প্রতিষ্ঠান খণ্ডবিখণ্ড করে ফেলেছে, এই রাষ্ট্রকে পুনর্ভাবে মেরামত করতে হবে। বাচ্চারা তো দেয়ালে আঁকবে, আর দাগ নিয়ে নো টেনশন, কারণ আমি আমার দেয়ালে ব্যবহার করেছি রেইনবো অ্যাক্রোপ্লাস্ট প্লাস্টিক ইমালশন। রেইনবো অ্যাক্রোপ্লাস্টে অ্যাক্রিলিক ইমালশন থাকায় মুছে ফেলা যায় যে কোনো দাগ সহজেই, আর স্পেশাল অ্যাডিটিভস দেয়ালকে ফাঙ্গাল মুক্ত রাখে বছরের পর বছর। দেয়ালে দাগ নিয়ে নো টেনশন থাকলে রেইনবো অ্যাক্রোপ্লাস্ট ইমালশন। রেইনবো পেইন্টস, দ্য কালার অফ জয়। আপাতত সাধারণ আনসার হিসেবে নতুন কোনো নিয়োগ দেয়া হবে না বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। একই সাথে সাধারণ আনসার সদস্যদের স্ব কর্মস্থলে ফিরে গিয়ে কাজে যোগদানের আহ্বান জানানো হয়েছে। বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেনের সই করা এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, সাধারণ আনসারদের দাবি দেওয়ার বিষয়টি প্রধান উপদেষ্টাকে অবহিত করা হয়েছে। যেসব দাবি দেওয়া সরকার সহানুভূতির সাথে পর্যালোচনা করছে। প্রাথমিকভাবে কিছু দাবি যৌক্তিক প্রতীয়মান হয়েছে বলেও জানানো হয়। সাধারণ আনসারদের প্রতিনিধি সহ আনসার ভিডিপির মহাপরিচালকের নেতৃত্বে গঠিত কমিটির দাবি দাওয়াগুলো যৌক্তিক সুপারিশ 7 কার্যদিবসের মধ্যে প্রণয়ন করবে বলেও জানানো হয়েছে। রাষ্ট্রের নিরাপত্তার নামে ভিন্ন মত দমনে আওয়ামী লীগ সরকার ফোনে আড়ি পাতার সফটওয়্যার ব্যবহার করেছে। এজন্য ইসরায়েল থেকে সংগ্রহ করা হয়েছিল ঝুঁকিপূর্ণ প্যাগাসাস সফটওয়্যার। সিভিল রিফর্ম গ্রুপ আয়োজিত নাগরিক সংলাপে এমন অভিযোগ করেন বক্তারা। আড়ি পাতার জন্য দায়ী এনটিএমসি সহ বিভিন্ন রাষ্ট্রায়ত্ত সংস্থার সংশ্লিষ্ট ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান তারা। নতুন বাংলাদেশে আড়ি পাতা, গোপনীয়তার অধিকার ও বাক স্বাধীনতা নিয়ে সকালে নাগরিক সংলাপের আয়োজন করে সিভিল রিফর্ম গ্রুপ।
অংশ নেন তথ্য প্রযুক্তিবিদ, আইনজীবী এবং রাজনীতিবিদরা। আলোচনায় অংশ নিয়ে বক্তারা বলেন, শেখ হাসিনার সরকার ভিন্নমত দমন করার জন্য বেআইনিভাবে টেলিকম খাতে বিভিন্ন নজরদারির টুলস ব্যবহার করেছে। রাষ্ট্রের বিপুল অর্থ ব্যয়ে কেনা এসব সফটওয়্যার ব্যবহারের ফলে ঝুঁকিতে পড়েছেন বিরোধী মতের ব্যক্তিরা। ভিন্নমতকে দমন করতে হবে, শুধু প্রতিষ্ঠান দখল করলে হবে না, মানুষের তো ক্ষমতা আছে, মানুষের ক্ষমতাটা ভিন্ন মতের মাধ্যমে প্রকাশিত হয়, বাক স্বাধীনতার মাধ্যমে, গণমাধ্যম স্বাধীনতার মাধ্যমে, এগুলোকে খর্ব করতে হবে। সেই কারণে আবার এই নজরদারির অন্যতম যে টুলসগুলো যেগুলো সম্পর্কে আমরা আলোচনা করলাম, শুনছি, সেগুলো ব্যবহৃত হয়েছে। বক্তারা অভিযোগ করেন, টেলিফোনে আড়ি পাতার জন্য ইসরায়েল থেকে সংগ্রহ করা হয় প্যাগাসাস সফটওয়্যার। এই জন্য দায়ী করা হয় রাষ্ট্রায়ত্ত সংস্থা ন্যাশনাল টেলিকম মনিটরিং সেল NTMC-কে। পেগাসাস আরো দেশে ব্যবহৃত হয়, কিন্তু যেসব দেশে আদালত মানে শক্তিশালী আছে সেখানে কিন্তু পেগাসাসের দ্বারা কতদূর পর্যন্ত তারা যেতে পারে সেটারও কিন্তু একটা তুলনা। আমি পেগাসাসের মোটেই পক্ষে বলছি, পেগাসাস কারা কিনেছে তাদেরকে অবশ্যই আমাদের মানে একটা জনসম্মুখে জানতে হবে আমাদের, এবং তাদেরকে জবাব দিতে হবে। রাষ্ট্রের নিরাপত্তার প্রয়োজনে নজরদারির প্রয়োজন আছে, তবে কোন আইনে এবং কোন ধরনের ব্যক্তির ফোনে আড়ি পাতা যাবে তা সুনির্দিষ্ট করার দাবি জানান প্রযুক্তিবিদরা। রাষ্ট্রদ্রোহী এবং আরেকটি শব্দটা ব্যবহার করেন, তো এখন সেই জায়গায় হয়তো একটা সার্টেন লেভেল অ্যাকশনটা চাইবে, বাট সেটার জন্য একটা ক্লিয়ার লিগাল ফ্রেমওয়ার্ক থাকে এবং তারা কতটুকু পাবেন কি পাবেন না সেই জিনিসটা পরিষ্কারভাবে, যাতে কোনোভাবেই মানুষের প্রাইভেসি বা কোনো জায়গায় না হয়। এই অলিগার্কদের মধ্যে সরাসরি লোকজন ইনভলভ আছে এই সফটওয়্যারগুলো প্রকিউরমেন্ট প্রসেসের মধ্যে, সেই ব্যাপারটা কিন্তু আমাদের সামনে আসা উচিত। কি সফটওয়্যার ব্যবহার হচ্ছে এবং এই সফটওয়্যারগুলো সাপ্লায়ার কারা ছিল। ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা আইন এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যাক্টের মাধ্যমে বাক স্বাধীনতাকে হরণ করা হয়েছে এমন অভিযোগ বক্তাদের। মাসুদুজ্জামান রবিন, যমুনা নিউজ, ঢাকা। অন্তর্বর্তী সরকারের কাছে অগ্রাধিকার ভিত্তিতে পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন করার দাবি জানিয়েছে পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নের আন্দোলন। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে এই দাবি জানান তারা। নতুন বাংলাদেশ বিনির্মাণে নতুন সরকারের কাছে চুক্তি বাস্তবায়নের 5টি প্রস্তাব তুলে দেন তারা। আর সংগঠনের যুগ্ম সমন্বয়কারী অধ্যাপক খায়রুল ইসলাম চৌধুরী বলেন, ছাত্র জনতার আন্দোলন দেশে ন্যায় বিচার, শান্তি ও জাতীয় ঐক্যের জন্য নতুন করে আশা তৈরি করেছে। বলেন, 26 বছর ধরে এই চুক্তির মূল উপাদানগুলো অনেকাংশে অবাস্তবায়িত রয়ে গেছে, ফলে পাহাড়ি আদিবাসী জনগণ এবং সারা দেশের নাগরিকদের এক অনিশ্চয়তার মধ্যে ফেলেছে। এই চুক্তি পূর্ণাঙ্গ এবং যথাযথ বাস্তবায়ন শুধু পার্বত্য চট্টগ্রামের স্থায়ী শান্তি অস্থিতিশীলতার জন্যই নয়, বাংলাদেশের সব আদিবাসীর মর্যাদা এবং অধিকার সমুন্নত রাখা এবং একই সঙ্গে দেশের জাতীয় ঐক্যের জন্য অপরিহার্য বলে জানান তিনি। নির্দিষ্ট বা দলিলাদি এই জায়গাটা নাই, কিন্তু আমরা যারা বন্যার্থদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ। ফেনী, কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুর সহ বন্যা কবলিত স্থানে দুর্গতদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয় গ্রুপের পক্ষ থেকে। ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল বিশুদ্ধ খাবার, পানি, চাল, ডাল, তেল, লবণ, চিনি, বিস্কুট সহ অন্যান্য শুকনো খাবার। এছাড়া প্রতিষ্ঠানের নিজস্ব হেলিকপ্টারে উদ্ধার কার্যক্রম পরিচালনা এবং ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়া হয়। বন্যার্থদের পাশে দাঁড়াতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে প্রতিষ্ঠানটি। দর্শক, এই ছিল আজকের সব খবরের আয়োজন। এতক্ষণ সঙ্গে ছিলেন যারা, ধন্যবাদ সবাইকে।